সো আজকের ক্লাস আমাদের হলো ফ্লাকচুয়েটিং লোডের উপর, ঠিক আছে। What is fluctuating load and how fluctuating load works? Why it is very important for to understand what is fluctuating load and how it works. Now, what is fluctuating load? Fluctuating load. আচ্ছা, কে বলতে পারবে হোয়াট ইজ ফ্লাকচুয়েটিং লোড? হোয়াট ইজ ফ্লাকচুয়েটিং লোড? হোয়াট ইজ ফ্লাকচুয়েটিং লোড কে বলতে পারবে? এনিওয়ান? হোয়াট ইজ ফ্লাকচুয়েটিং লোড অ্যান্ড হাউ ইট ওয়ার্কস? কেন এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য? কেউ একজন বলো। Why fluctuating load is very important for us? বলতে পারবে কেউ? ভাস্কর, অর্কজ্যোতি, শুভ্রনীল, কেউ? আর কে আছো তোমরা? দেখি, মোহাম্মদ আকরাম, সরি শুভঙ্কর। এনি আইডিয়া জিনিসটা কি, কেন এটা এত ইম্পর্টেন্ট? এনি আইডিয়া? স্যার যেখানে লোডটা সবসময় কনস্ট্যান্ট থাকে সেটাকে ফ্লাকচুয়েটিং লোড বলে। কি বুঝলাম না, বলো কি বলছিলে? স্যার যেখানে লোডটা সবসময় সমান থাকে না, কোনো সময় বেশি কোনো সময় কম থাকে, মানে লোডটা ফ্লাকচুয়েট করে। এটা লোডটা কি চেঞ্জ হবে, মানে লোডটা মানে কনস্ট্যান্ট থাকছে না, কিন্তু মানে মানে রিপিটেড, মানে মেনি টাইম যেটা বলে, অ্যাকচুয়ালি একটা লং টাইম ধরে রিপিটেড হচ্ছে। সবার দুজনের কথাই আংশিক কারেক্ট, আংশিক মানে মোটামুটি হাফ কারেক্ট। কেন? ওয়াই ফ্লাকচুয়েটিং লোড মানে শুধু লোডটা মানে ডাইনামিক থাকবে, মানে সব জায়গাতে ঠিকঠাক, মানে এখন যদি 10 নিউটন নোড পরে 15 নিউটন নোড পড়বে, এরকম হতেও পারে, নাও হতে পারে। কি হতে পারে এখন? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখন? কেন এই কথাটা আমি বলছি, ঠিক আছে না? এখন যেই কারণে কথাটা বলছি, কারণ কি ফ্লাকচুয়েটিং লোড অনেক রকমভাবে করা হয় না। তার আগে আমি বলে দিই, আমরা যে সিম্পল একটা, মনে করো একটা বডিতে একটা লোড অ্যাপ্লাই করছি, মনে করো সিম্পল একটা বডি, যে কোনো একটা বডিতে লোড অ্যাপ্লাই করছি পি। আমরা কি ভাবি আমাদের রেসপেক্টে? আমরা জেনারেলি কি ভাবি? এখানে কি স্ট্রেস হচ্ছে? এখানে স্ট্রেস হচ্ছে সিগমা ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। এতটুকু ভেবে আমাদের কাজ শেষ, আমরা তার বেশি ভাবি না। আমরা মনে করি যে এটাই কারেক্ট, বাট এটা রিয়েলিটি না। কেন? কারণ কি, আমরা ভাবছি যে এই বডিটা স্টেশনারি, এই বডিটা ফিক্স। আদতে কি সবসময় এই বডিগুলো ফিক্স থাকে? ফর এক্সাম্পল একটা ছোট্ট এক্সাম্পল নিলেই হয়। যেরকম আমাদের মনে করো একটা পেন, আমাদের হাতে একটা পেন আছে, পেনটাকে যদি আমরা একটা ফোর্স দিই, ও কি এই জায়গা থেকে একটু নড়ে না? একটু মুভ করে একটু সামনের দিকে এগিয়ে যায় না? ইয়েস অর নো? যায় কি যায় না? যায় কি যায় না সেটা বলো। স্যার কি বলছেন আগে বলুন। একটা পেনকে যদি আমি একটু একটু ফোর্স দিই, মানে মনে করো, ঠিক আছে, আশা করি সবাই পেন ফাইট সম্বন্ধে খুব ভালো করেই জানো। পেন ফাইট খেলছি, তো আমরা যদি ফোর্স দিই পেনেতে মানে স্যার যেরকম ডাইরেকশনে ফোর্স দেবো, ও ঠিক সেরকম ডাইরেকশনে মানে ওর মানে মুভমেন্ট হবে। কারেক্ট, এই ওয়ার্ডটা যে মুভমেন্ট অথবা মোশন, এটা মোশন আসে। মানে আমরা যে চিন্তা করছি যে একটা ফোর্স দিলে এইখানে স্ট্রেস জেনারেট, এটা একটা ফোর্স দিলে এইখানে স্ট্রেস জেনারেট হবে, জাস্ট স্ট্রেস জেনারেট হয়ে শেষ হয়ে যাবে, এটা অ্যাকচুয়াল কাহিনী না। তাহলে এখানের মধ্যে আরও অনেক কিছু হতে পারে। কি হতে পারে? সিম্পল, একদম আমরা সিম্পলভাবে যাবো। এটাকে মনে করি, এটাকে লিখে দিলাম এন। জিজ্ঞেস করো স্যার এটা এন কেন? কারণ কি, এটা এন বলতে এটা নর্মাল ধরে আমরা কনসিডার, এটা নর্মাল ফোর্স। সিমিলারলি আমরা এইটার জন্য আমরা কনসিডার করতে পারি একটা বেন্ডিং আসতে পারে। এখন আসতেও পারে, নাও আসতে পারে। ফর এক্সাম্পল, আমরা পেন ফাইটে যখন দিই তখন দেখি যে ও ঘুরে যাচ্ছে। তো এখন যদি পেনটাকে আমরা ফোর্স যদি মারাত্মক বেশি থাকে, সে এরকমভাবে ঘুরবে যে এখানে বেন্ডিং আসতে পারে, মারাত্মক ফোর্স।
তো সাধারণত আমরা হাত দিয়ে দিতে পারি না, এই জন্য দিতে পারি। তো আমরা এখানে বেন্ডিং ধরতে পারি। তো অনেক এখানে বেন্ডিং ফর্মুলা কি, এম বি ওয়াই বাই, ঠিক আছে। সিমিলারলি আমরা আরেকটা পেতে পারি, আরেকটা হচ্ছে কি শিয়ার, যেটা আমরা পেতে পারি শিয়ার। শিয়ারটা কি, শিয়ারটা টর্কের ফর্মুলার সঙ্গে থেকে রিলেট করে করে বের করা হয়েছে, এম এম টি, এখানে এম টি আর বাই জে। আচ্ছা, না এখন আমাদের কোনো ফর্মুলা ডেরিভেশন কিংবা কিছুতে আমরা যাবো না, আমরা জাস্ট বুঝে নেবো জিনিসটা। আমাদের কি হতে পারে একটা ফ্লাকচুয়েটিং লোডে, আমরা বেন্ডিং স্ট্রেস পেতে পারি, আমরা শিয়ার স্ট্রেসও পেতে পারি, ঠিক আছে না। বেন্ডিং স্ট্রেস শিয়ার স্ট্রেস তো পাওয়ার চান্সেস হাই, এই বেন্ডিং স্ট্রেস শিয়ার স্ট্রেস পাওয়ার চান্সেস হাই। কেন হাই, যে কোনো দুটোর মধ্যে একটা থাকবে, এটা দেখা গেছে। এখন আমি এটা একদম জেনারেল কেস বলছি, যেমন আমি কয়েকদিন আগে, তোমরা হয়তো বা জানো কি জানো না আমি বলতে পারি না, তোমরা কি, হ্যাঁ তোমরা হয়তো বা জানো কি, তোমাদেরকে আমার কালকে রাতে একটা পেপার পাবলিশ হয়েছিল, টেইলর ফ্রান্সিস বলে একটা আছে, যেখানে মধ্যে আমার রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো তোমাদের যে এসএনডি স্যার, আমাদের আমার আর তোমাদের এসএনডি স্যারের মিলে আমরা পেপার বের করি, যে এইখানের মধ্যে একটা পেপার বেরিয়েছে। তো ওই পেপারের মধ্যে একটা জিনিস আমরা করেছিলাম, আমি কেন কথাটা বলছি, আমি এটা কোনো পেপারটার মধ্যে আমরা কি করেছিলাম, পেপারটার মধ্যে ইউএসএম, হাউ মেনি অফ ইউ নো অ্যাবাউট ইউএসএম, আল্ট্রাসনিক মেশিনিং, জানো কি, ম্যানুফ্যাকচারিং প্রসেসে পড়েছিলে ইউএসএম, জানো কি? স্যার ওই মেশিনটা যখন একটা ফ্লুইড মানে মাঝখান থেকে কাজ করে, তো ফ্লুইড না, মানে একটা আল্ট্রাসনিক ভাইব্রেশন থাকে, তার মধ্যে ফ্লুইডও থাকতে পারে, শুকনো অ্যাব্রেসিভ পার্টিকেলও থাকতে পারে। তো এইখানের মধ্যে আমি সিমুলেশন করেছিলাম। এখন তুমি জিজ্ঞেস করতে কেন এই কথাটা আসছে, সিমুলেশন করতে গিয়ে, এখন গল্পটা শুনলে খুব মজা লাগে, কেন এখানে জিজ্ঞেস করে কেন এই ব্যাপারটা, আমি সিমুলেশন করতে গিয়ে আমি একেবারে শুরুতে প্রথমে এটা নিয়ে ক্যালকুলেশন করছি, আমি মাথায় বাকি সবকে আমি ভুলে গেছিলাম বলতে আমি বাকি সবকে এত অ্যাটেন্টিভ দিই না, আমি বললাম যে এটা দিয়ে করি, দেখি যে কোথায় ভাঙছে কী করছে, বাট অ্যাকচুয়ালিতে তা হয়নি। অ্যাকচুয়ালি তা দেখলাম যে এটার এফেক্ট এইটাতে পড়ছে, এটার এফেক্ট এটাতে পড়ছে। তখন এটা আমার প্রথম, এটা ছিল স্টেজ 1। স্টেজ 2তে দেখলাম এফেক্ট পড়ছে না, আমরা এফেক্টটা এরকম এফেক্ট পড়ছে বললে ওয়ার্ডটা ভুল হয়ে যাবে। তখন দেখলাম যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কাজ করছে, শেয়ার করছে, মানে এগুলো এত ছোট ছোট যে এগুলোকে বোঝানো যায় না, মানে এত ছোট ছোটোভাবে ঘটে সেটা বোঝানো যায়। এখন তুমি জিজ্ঞেস করতে, স্যার এটা কি আপনি জানতেন না যে শেয়ার হচ্ছে কিংবা বেন্ডিং হয়? হ্যাঁ আমি জানতাম, বাট আমার কথা হচ্ছে কি, আমি এক্সপেক্ট করিনি যে এত ছোট জায়গাতে এত পরিমাণে শেয়ার কিংবা মাইক্রো শেয়ার্স, এত মাইক্রো বেন্ডিং হতে পারে, এটা আমার কাছে আন্দাজে ছিল না, এটা আমার আন্দাজে। তো আমি এটা ফাইন্ড করতে পেরেছি, এটা ফাইন্ড করছি একটা সিমুলেশন সফটওয়্যার দিয়ে, যেটার নাম হচ্ছে অ্যানসিস। তো আমরা তোমাদেরকে ধরিয়ে দেওয়া যে আমরা একটা ছোট্ট ফোর্স অ্যাপ্লাই করেছি, অ্যাব্রেসিভ পার্টিকেলকে সিমুলেশন করছি, প্লাস এটা যেই ম্যাটেরিয়ালের উপর কাজ করবে সেই ম্যাটেরিয়ালকে আমরা সিমুলেশন করছি করে আমরা এই জিনিসটা পেয়েছি। তো এটাই হচ্ছে কি ব্যাপারটা, যে আমরা কোনো জায়গায় যে কোনো জায়গাতে আমরা বলতে পারবো না যে এইখানের মধ্যে সব সময় স্ট্যাটিক লোড কাজ করছে। আমরা স্ট্যাটিক লোডটাকে এজিউম করে নিই যে স্ট্যাটিক লোডটা ভালো আছে। তো সায়েন্টিস্টরা বললো তো ঠিক আছে, স্ট্যাটিক লোডে কী আছে, স্ট্যাটিক লোডের ওরা দেখতে চাইছে স্ট্যাটিক লোডে কী আছে, ওরা দেখলো যে স্ট্যাটিক লোডে কয়েকটা ফেনোমেনন আছে যেটা আমরা সবাই ব্যবহার করি। এটা হচ্ছে সবথেকে বড় ফেনোমেনন হচ্ছে গিয়ে ফ্যাক্টর অফ সেফটি। এটা হচ্ছে স্ট্যাটিক লোডের জন্য। সবাই স্ট্যাটিক লোডের ফ্যাক্টর অফ সেফটি সম্বন্ধে জানো। তো স্ট্যাটিক লোডের ফ্যাক্টর অফ সেফটি আমরা জানি, আমি সিম্পল ক্যালকুলেশন আমাদের জানি কি, allowable stress by working stress। এটা একটা এরকম করে আমরা ক্যালকুলেশন করে নিই। তো সায়েন্টিস্টরা বললো আচ্ছা এটা ফ্যাক্টর অফ সেফটি, এটা দেখা গেল যে প্র্যাকটিক্যালি এটা স্ট্যাটিক লোডের জন্য ফিজিবল, বাট যখনই এটা আমরা কনসিডারেশন করছি ফর ফ্লাকচুয়েটিং লোড, এইটা মোটেই কাজ করে না। এটা কাজ করে না সাধারণত, অনেক ফলসিফাইড ডেটা দেয়। ফলসিফাইড ডেটা মানে বোঝো কি সবাই? ফলসিফাইড ডেটা
বাংলায় বলি ভুল 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 একদম মিথ্যে ডেটা, ঠিক আছে। এই ফ্যাক্টর সেফটি তখন মিথ্যে ডেটা জিজ্ঞেস করতে তাহলে স্যার এটাকে এনকাউন্টার করবো কীভাবে, তখন একটা নতুন একটা টার্ম বের করলো, টার্মটার নাম হচ্ছে গিয়ে স্ট্রেস স্ট্রেস কনসেন্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা এখন কি লেখাগুলো বোঝা যায় না বুঝতে পারো না? এখন কি লেখাগুলো বোঝা যায় কি বোঝা যায় না? হ্যাঁ স্যার, আগের থেকে বুঝতে পারা যায়। হ্যাঁ ঠিক আছে। তো স্ট্রেস কনসেন্ট্রেশন, সায়েন্টিস্ট ও স্ট্রেস কনসেন্ট্রেশন জিনিসটা কি, এইখানের মধ্যে সায়েন্টিস্টটা একটু একটু ইয়ে হয়ে গেছে যে স্ট্রেস কনসেন্ট্রেশন তাহলে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, কি করব সেটা দিয়ে ওরা বলবে। তো বইতে আমি বলি, বইতে অনেক অনেক কিছু লেখা আছে, এই করে যায় এই করে যায় এইটা করে যায় এটা করে যায়, এবং বাংলায় আমরা একদম বাংলা ভাষায় কথাটা বুঝবো। কারণ কি এখানে এখানে লেখা হয় কেটি, এটাকে বলা হয় কেটি, কেটি দি। এমন জিজ্ঞেস করতে পারো স্যার আমার কাছে অন্য বই আছে, এখানে লেখা থাকবে সিটি, একই জিনিস, কেটি সিটি আর বোথ আর দ্য সেম থিং। মানে কি ওরা স্ট্রেস কনসেন্ট্রেশনের স্ট্রেস কনসেন্ট্রেশন মানেই এই জিনিসটা বোঝায়। তো এইখানের মধ্যে আমরা করতে পারি কি, তো ওরা বললো যে আচ্ছা তাহলে কি হতে পারে স্ট্রেস কনসেন্ট্রেশন, একই ফ্যাক্টর সেফটি মতনই রেখেছে, শুধু চেঞ্জটা কি করেছে দেখো, কেটি ইকুয়ালস টু ওরা বললো highest value of stress by normal value of stress। আচ্ছা কে আমাকে বোঝাতে পারবে, কে আমাকে বোঝাতে পারবে জিনিসটা কি হচ্ছে? আমি তোমাদের কাছ থেকে যে কোনো একজন থেকে জানতে চাই এটা জিনিসটা কে বোঝাতে পারবে, এইটা আর ফ্যাক্টর অফ সেফটি কীভাবে কাজ করছে। দেখো কেউ আমাকে বোঝাতে পারবে, বোঝাতে পারবে কি? বোঝাতে পারবে? ইয়েস অর নো? চেষ্টা করে দেখো তো। হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস বাই নর্মাল ভ্যালু অফ স্ট্রেস, এইখানের মধ্যে বলে দিই এই নর্মাল ভ্যালু অফ স্ট্রেস বলতে এখানের মধ্যে মিনিংটা কি দাঁড়ায়। আমরা এখানের মধ্যে আমি তো একটু জিনিসটাকে ছোট করে খোলসা করে দিই, খোলসা করলে আমরা দেখি হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস কি হতে পারে। হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস একটা বডিতে হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস কি হতে পারে, একেবারে হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস আমরা মনে করি ডিজাইন সম্বন্ধে কি কেউ কিছু জানি না। হাইয়েস্ট ভ্যালু হলে হতে পারে সিগমা ইউটি, আমরা জানি এটা কি সিগমা ইউটি মানে কি, কেউ বলতে পারবে হোয়াট ইজ সিগমা ইউটি? What is sigma ut? Sigma ut, The ultimate stress. correct, ultimate stress। আচ্ছা আর নর্মাল ভ্যালু বলতে এইখানের মধ্যে এই কথাটা, এইখান থেকে কিন্তু আমরা নর্মাল কথাগুলো বের করবো। নর্মাল বলতে এখন থেকে এইটা বুঝে যাবে, এই ওয়ার্ডটা আসলেই বুঝে যাবে এরকম কিছু একটা কেস হচ্ছে। স্যার উপরেরটা কি লিখেছেন ওই ওই এর উপরে হায়ার ভ্যালু, হ্যাঁ কি হচ্ছে হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস, হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস, হাইয়েস্ট। আচ্ছা আচ্ছা আমার স্পেলিং ভুল হয়েছে আমি জানি, HIGH হবে, হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস। তো এটা হাইয়েস্ট হতে হবে। নর্মাল বলতে এখানে বলছে মিন করে যে একটা বডির ওপরে যে নর্মালি যে লোডটা অ্যাপ্লাই করি তার কথা বলা হচ্ছে। নর্মাল এই কথা বলেই এখন ছেড়ে নর্মাল বলতে তাহলে 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 একদম চোখ বন্ধ করে আমরা বলতে পারি এটা নাথিং বাট ইউর ওয়ার্কিং স্ট্রেস। বোঝা গেছে? এটা নাথিং বাট ইউর ওয়ার্কিং স্ট্রেস। তাহলে এখন লক্ষ্য করো কেটিতে আমরা কি ধরেছিলাম, ফ্যাক্টর সেফটি কি ধরেছিলাম, অ্যালাউয়েবল স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস। আর এইখানে কি ধরছি, এখানে বলছি যে ম্যাক্সিমাম আলটিমেট স্ট্রেস আর ওয়ার্কিং স্ট্রেস। দেখতে পাচ্ছ
এখন তোমাদের কনফিউশন হতে পারে, এখন কনফিউশনের খেলার মধ্যে দেখো, আমি যদি এটাকে সেম করি, ফর এক্সাম্পল এটা বোঝানো, জাস্ট এটা বোঝানোর জন্য, বইতে এরকমভাবে দেওয়া নেই, আমি তোমাদেরকে বলে দিতে পারি, একেবারে বলে দিতে পারি, বইতে এরকমভাবে দেওয়া নেই, তোমরা কনফিউজড হবেই হবে। এটা এর কারণ কি, তোমরা যখনই তোমরা কোম্পানিতে জব করতে কিংবা কোনো রিসার্চ করবে কোনো দিন, এই জিনিসটা কনফিউজ করবে তোমাদেরকে। কারণ কি, এখন তোমাদের মাথায় আসতে পারে তাহলে এইটা কি আর এটা কি, কেন এটা ইনএফেক্টিভ আসছে, এটা কেন এটাতে আসছে, কি আসছে, কি এক জায়গাতে স্ট্রেস কনসেন্ট্রেশন, এক জায়গাতে ফ্যাক্টর অফ সেফটি, ব্যাপারটা কি। সো ব্যাপারটা এরকম, ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়ালস টু কেটি ইজ ইকুয়ালস টু, একদম আমি হিসাব করা কি, একদম বাংলা ভাষায় কথাটা বলছি, KT is equals to sigma allowable by sigma working. Now remember, allowable মানে কি, আমাদের এখানের মধ্যে এগুলো কথাগুলো মাথায় রাখতে হবে। allowable যখন কথাটা বলছি তখন আমরা মিনিংটা কি দাঁড়ায়, allowable হতে পারে আলটিমেট হতে পারে, অথবা কি হতে পারে, yield, YEILD, yield, ঠিক আছে, এটা হতে পারে। ওয়ার্কিং বলতে ওয়ার্কিং মানে, এখন লক্ষ্য করো এই ফর্মুলা, এই দুটো ফর্মুলার কিন্তু দুটো ফর্মুলা কিন্তু সেম, একেবারে সেম। বোঝা গেছে কি বোঝা যায়নি, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, সবাই বুঝতে পেরেছো কি, ইয়েস অর নো, বুঝতে পারছো কি এতটুকু অব্দি? বুঝতে, একবার বলুন। হ্যাঁ বলছি যে এটা বুঝতে পারছো, ফ্যাক্টর অফ সেফটি এবং কেটিতে আমরা যদি ফর্মুলাটাকে একসঙ্গে লিখি তাহলে আমরা এই জিনিসটাই পাই, আলটিমেট মানে ম্যাক্সিমাম কতটুকু লোড বাই ওয়ার্কিং লোড, সেটাই তো পাচ্ছি। যেরকম এখানে দেখতে পাচ্ছ, এখানে বলছে হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস বাই নর্মাল ভ্যালু অফ স্ট্রেস, মানে হাইয়েস্ট ভ্যালু কী হতে পারে, সবথেকে বেশি হলে কী হতে পারে, আলটিমেট, সব থেকে বেশি হলে আলটিমেট হতে পারে। আর ওয়ার্কিং স্ট্রেস মানে নর্মাল মানে কিছুই না, ওয়ার্কিং স্ট্রেসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে ওয়ার্কিং স্ট্রেস। সিমিলারলি যদি ফ্যাক্টর অফ সেফটিকেও আমি দেখি, ফ্যাক্টর অফ সেফটিকে আমি কি বলি, অ্যালাউয়েবল স্ট্রেস। অ্যালাউয়েবল স্ট্রেস কী হতে পারে, আলটিমেট হতে পারে, ইল্ড হতে পারে বাই ওয়ার্কিং স্ট্রেস। ফর্মুলা দুটো সেম লাগে কি লাগে না, ফর্মুলা দুটো সেম কি সেম না, মানে ম্যাথামেটিক্যালি দুটো সেম কি সেম না, হ্যাঁ, এইখান থেকে আমরা ডিফারেন্সটা আমরা ক্যালকুলেট করি। এই মনে রাখবে সবসময়, ফ্যাক্টর অফ সেফটি ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট, ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর কেটি হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট, আর কেটি হচ্ছে গিয়ে জিওমেট্রি ডিপেন্ডেন্ট, কথাটা বুঝতে পেরেছো? একটা ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট আর একটা জিওমেট্রি ডিপেন্ডেন্ট, মানে একটা ম্যাটেরিয়াল কীভাবে বিহেভ করছে তার উপর ডিপেন্ড করে, মানে ম্যাটেরিয়ালটা কী নেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। মানে কি, এখন তুমি যদি মনে করো এখানের মধ্যে কোন পয়েন্টে কাজ করছো, এখানে তোমার ডিপেন্ড করছে কোন পয়েন্টে কাজ করছো, তুমি ইল্ড স্ট্রেসে কাজ করছো না আলটিমেট স্ট্রেসে কাজ করছো, তার উপর ডিপেন্ড করেই এই ফ্যাক্টর অফ সেফটি ক্যালকুলেট করা হয় না। ম্যাথামেটিক্যালি তো দুটোই সেম। জিওমেট্রি যখন আসি তখন আমাদের একটা সমস্যা এসে পড়ে, আমরা কি করি, আমরা একটা জিনিস কনস্ট্যান্ট ধরি, আমরা কনস্ট্যান্টটা কি ধরি, আমরা একটা জিনিস কনস্ট্যান্ট ধরে কনস্ট্যান্টটা কি ধরি, আমরা হাইয়েস্ট যে ভ্যালুটা ধরলাম, হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস, যেটা আছে ওটাকে ধরি, ঠিক আছে, এই গেল এটা। বাট এটাকে কনস্ট্যান্ট, এই পার্টটা কনস্ট্যান্ট থাকে, মানে কি হাইয়েস্ট ভ্যালু কনস্ট্যান্ট, মানে কি হাইয়েস্ট ভ্যালুটা কি হতে পারে, ইল্ড স্ট্রেস হতে পারে, আবার আলটিমেট স্ট্রেস হতে পারে, যা আমাদের কনসিডারেশন আছে। বাট এখানের মধ্যে নেক্সট যে ওয়ার্কিং স্ট্রেসটা আছে, এটা আমরা সাধারণত বের করে থাকি একটা গ্রাফ থেকে। এখন জিজ্ঞেস করতে স্যার এইখান থেকে কনফিউশনটা স্টার্ট হয়, আমরা এতটুকু বুঝলাম যে গ্রাফ থেকে বের করবো, এই জিনিসটা কি,
জিওমেট্রি মানে কেটি হলে তাহলে সমস্যার চেঞ্জটা কী হয়? কেটি জাতটাকে আমরা অনেক অনেক সায়েন্টিস্টরা, ফর এক্সাম্পল আমাদের সায়েন্টিস্টরা, বড় বড় যে সায়েন্টিস্টরা আছে, তো ওই আমাদের এএসএমই সায়েন্টিস্টরা, আমি হোপ এভরিওয়ান নোজ অ্যাবাউট এএসএমই। এএসএমই মানে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। ওরা কী করো, ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের তো এটা জিওমেট্রি রিলেটেড, তাহলে আমাদের কয়েকটা কনস্ট্যান্ট জিওমেট্রি সম্বন্ধে ইয়ে করে বের করা হয়। তো ওরা অনেক কনস্ট্যান্ট, আমি এই পুরো শিট দিয়ে দেবো, তার উপর তোমাদের সাম থাকবে। খুব সহজ কোশ্চেন। এরকম কিছু একটা গ্রাফ থাকে। গ্রাফটা আমাদের কিছু মুখস্থ করতে হয় না, যেমন ফ্যাক্টর সেফটির জন্য আমার এই দেখতে হবে, এই দেখতে হবে, অনেক কিছু দেখতে হয়, বাট এটা এখানে কিছু দেখতে হয় না। এরকম থাকে কেটি, ঠিক আছে, আর নিচে থাকে তোমার d/w। আচ্ছা, তো এরকম কিছু থাকে, ঠিক আছে। এখন তুমি যদি তাহলে এই গ্রাফটা কিসের, এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করে, এই গ্রাফটা সিগনিফিকেন্সটা কি, ঠিক আছে। এই গ্রাফটার সিগনিফিকেন্সটা কি, গ্রাফটা কি রিপ্রেজেন্ট করতে চাইছে? গ্রাফটা এই রিপ্রেজেন্ট করে, আমরা গ্রাফ থেকে আমরা কি পাই, আমরা এখান থেকে কেটিটা পাই। আমাদের কি দেওয়া, তাহলে আমরা কি d/w রেশিওটা কি, আমরা আজকে একটাই দেখবো, তারপর আমরা একটু এটা প্রতিদিন একটু একটু করে দেখতে হবে, নাহলে শেষ করা যাবে না, কারণ ভেরি ইজি জিনিস, বাট একটু দেখতে হবে। তো বললো সায়েন্টিস্টটা বললো আচ্ছা একটা কাজ করি, আমরা একটা জেনারেল নিই, জেনারেল একটা জিওমেট্রি নিই, জেনারেল জিওমেট্রি পি, ঠিক আছে, এটা ডাব্লিউ আর এটা হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে। ডাব্লিউটা হচ্ছে গিয়ে একটা, মনে করো এটা এরকমভাবে, এটাকে একটু না, ব্যাপারটা হচ্ছে এই ডাব্লিউটা হয়েছে গিয়ে, মনে করো ডাব্লিউটা রেড, ডাব্লিউটা হচ্ছে গিয়ে আমাদের এই যে উইথটা আছে তাকে বলছি ডাব্লিউ, ঠিক আছে, মানে উইথ অফ দ্য অথবা লেংথ অফ দ্য অবজেক্ট, মানে কি এইখানের মধ্যে এখানে মিনিংটা কি করলো। এখন দেখেছো স্যার এই ডায়াগ্রামটা কি, এই ডায়াগ্রামটা কেন এত কনস্ট্যান্ট, ডায়াগ্রামটা এত কেন কনস্ট্যান্ট? ডায়াগ্রামটা কনস্ট্যান্ট থাকার একটা কারণটা হচ্ছে কি, ডায়াগ্রামটা মিনিং কি করছে, এইটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় কোশ্চেন। ডায়াগ্রামটা মিন করছে, মনে করো একটা অবজেক্ট আছে, অবজেক্টের ভেতরে একটা হোল আছে, অথবা একটা শিট আছে, তার ভেতরে একটা হোল আছে। হোলকে আমরা কি করলাম, আমরা দু সাইডে 4 দিলাম পি, এ সাইডেও 4 দিলাম পি, ঠিক আছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে গিয়ে এই যে ডায়াগ্রাম, এই যে ফুল ডায়াগ্রামটা আছে, এই যে ফুল স্ট্রাকচারটা আছে, তার মধ্যে কোথায় বেশি স্ট্রেস জেনারেট হচ্ছে, কোন পয়েন্টে বেশি স্ট্রেস জেনারেট হচ্ছে, অথবা তুমি বলছো স্ট্রেস কনসেন্ট্রেশনটা ওভারঅল বডিতে কত। তো এইটাকে বের করার জন্য সায়েন্টিস্টরা বললো যে এটা কোথায় পাওয়া যায়, এটা কেন একটা জেনারেল ডায়াগ্রাম। এখন একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল আমাদের দেখেছো ক্যালকুলেটর কিংবা মোবাইল, সব জায়গাতে একটা শিট, তার গায়ে 4টে হোল আছে, ইয়েস অর নো? দেখতে পাও কি দেখতে পাও না? আমার কথা শোনা যাচ্ছে? একটা ক্যালকুলেটর কিংবা একটা মোবাইল ফোন কিংবা একটা যে কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে তোমরা কি দেখতে পাও, মনে করো এরকম একটা থাকে, মনে করো এখানে একটা হোল থাকে, এইখানে একটা হোল থাকে, এইখানে একটা হোল থাকে, এখানে একটা হোল থাকে, থাকে কি থাকে না? ইয়েস অর নো? থাকে কি থাকে তো? তাহলে হ্যাঁ, এই হোলটা কি এফেক্ট করতে পারে, এএসএমই সায়েন্টিস্টরা বললো তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। আরও অনেক কিছু আছে, আমরা ক্লাসে যেতে আমরা আরও সামনে যেতে আরও শিখবো। এখন তোমাদের কোনো রকম, আমি বারবার বলছি, কোনো রকম ফর্মুলা মুখস্থ করতে হবে না, মানে এরকম না যে মানে ফর্মুলা মুখস্থ করতে হবে, ফর্মুলা মাথায় রাখতে হবে, বাট এরকম হার্ড অ্যান্ড ফাস্ট ফর্মুলা কিছু মাথায় রাখতে হবে না, কিছু ভ্যালু বের করতে কিছু ইয়ে করতে হবে।
তো সায়েন্টিস্টটা বললো আচ্ছা তাহলে তাহলে ব্যাপারটা কি, তাহলে আমরা এই জিনিসটা কীভাবে করতে পারি। সায়েন্টিস্টটা বললো আমরা D/W রেশিও বের করবো, D/W রেশিও, ঠিক আছে। তো এইখান থেকে আমরা D/W রেশিওটা বের করব। তো D/W রেশিওটা কি, তো সায়েন্টিস্টরা বললো যে আচ্ছা D/W রেশিওটা কি, মনে করো ডায়ামিটার সামথিং দেওয়া আছে, W কিছু দেওয়া আছে, D/W যে ভ্যালুটা বের হবে, D/W যে ভ্যালুটা বের হবে, মনে করো এটা সামথিং একটা XYZ কিছু একটা ভ্যালু হবে, এই ভ্যালুটাকে আমরা পয়েন্ট আউট করব এইখানে, মানে এই গ্রাফটা এই কার্ভটার উপর এই পয়েন্ট আউট করব, ঠিক আছে। নাও যেই পয়েন্টের মধ্যে লক্ষ্য করো, যে পয়েন্টে এটা স্ট্রাইক করছে, যে পয়েন্টে এটা স্ট্রাইক করছে, ঠিক আছে, এইখান থেকে আমরা একটা লাইন ড্রয়িং করব, এটাই আমাকে কেটির ভ্যালু দিয়ে দেবে, এটাই আমার কেটির ভ্যালু। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? কজন বুঝতে পেরেছো, কজন বুঝতে পারোনি সেটা বলো। এতটুক এইখানে এই জায়গাটা কতটুক কজন বুঝতে পেরেছো আর কজন বুঝতে পারোনি বলো, যারা বুঝতে পারোনি বলো, তাহলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো সবাই? প্রমিত পাঞ্জা, তমাল, স্বপ্নশীষ, আমি আরেকবার রিপিট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটার মধ্যে আমরা করিটা কি, আমাদের এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে। ফর এক্সাম্পল একটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল দিই, মনে করো আমরা এই জায়গা এই যে স্ক্রুটা লাগাবো, স্ক্রুর জন্য কতটুকু, এই যে স্ক্রুটা এখানের মধ্যে মনে করো একটা ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার 4টে বোল্ট পয়েন্ট আছে, তো কতটুকু স্ট্রেস কনসেন্ট্রেশন আমি কী করে বের করবো। তাহলে আমরা কি করব, আমরা এজিউম করবো যে এই পয়েন্টটাকে আমরা ছোট করে এই পয়েন্টটাকে নিয়ে নেব, কনসিডারেশন করলে এই ছোটো পয়েন্টটাকে কনসিডারেশন করলে, তাহলে এইখানের মধ্যে এরকম ধরবো যে এই পয়েন্ট একটা আছে, এখানে ফোর্স আছে পি, এখানে ফোর্স আছে পি, ঠিক আছে। আমরা কি জানি, আমরা আমরা ছোট্ট পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছি, এখানে একটা ডাব্লিউ বলে ওর উইথটা নিয়ে নেব, এই ছোট হোলটার একটা ডায়ামিটার থাকবে, আমরা ফর এক্সাম্পল ডি দিলাম ডায়ামিটারটা, তো দেখলাম এখানে D/W একটা রেশিও নেওয়া যায়, D/W রেশিও নিলে সামথিং একটা মনে করো এক্স একটা ভ্যালু আসলো, এক্স, সো অথবা এক্স না, এ একটা ভ্যালু আসলো, ঠিক আছে। তো আমরা এখানে আমরা বের করব এ ভ্যালুটা কোথায় হিট করছে, মনে করো এর ভ্যালু আমরা D/Wর একটা স্কেল থাকবে, এইখানের মধ্যে স্কেলটা কত থেকে কত সেটা আমি পরে বলছি। তো এই স্কেলের মধ্যে আমরা বের করবো যে কোথায় এটা হিট করছে, মনে করো এর ভ্যালুটা তুমি এখানে পেয়ে গেলে, এর ভ্যালুটা এখানে পেয়ে গেলে, ঠিক আছে, মানে D/W ভ্যালুটা এ এখানে পেলে, তো তুমি তারপর করবে এটা কি, তুমি পয়েন্ট করবে যে কার্ভে কোথায় এটা ক্রস করছে, ঠিক আছে। করার পর কি করবে, এইখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন যে টুয়ার্ডস কেটি ড্র করবে, তাহলে এইখানে তুমি পেয়ে যাবে স্ট্রেস কনসেন্ট্রেশনের ফর্মুলা, এখানে তুমি পেয়ে যাবে কেটি। এটা কিসের কেটি, একটা প্রত্যেকটা একটা বোল্টের কেটি, মানে এই যে পুরো একটা স্ট্রাকচারকে কনসিডারেশন করছি তার কেটি, তার মধ্যে কতটুকু স্ট্রেস কনসেন্ট্রেশন জেনারেট হচ্ছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ইয়েস অর নো? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে। এখন পরীক্ষাতে কিরকম কোশ্চেন থাকবে, পরীক্ষাতে এত ভয়ের কোশ্চেন থাকবে না, পরীক্ষাতে কিরকম কোশ্চেন থাকবে আমি পরীক্ষার কোশ্চেনটা তোমাদেরকে দিচ্ছি। পরীক্ষা কোশ্চেনে বলবে, পরীক্ষা কোশ্চেন তোমাদেরকে এরকম দেওয়া থাকবে যে ম্যাক্সিমাম স্ট্রেস, ম্যাক্সিমাম সিগমা ইউটি আছে 10 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। ওয়ার্কিং স্ট্রেসটা কত তোমাকে জিজ্ঞেস করবে, যে ওয়ার্কিং আর কিছু দেওয়া থাকবে না, আর তোমার একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, মনে করে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, আমার চোখের সামনে একটা টেবিল আছে, এর জন্য আমি বলতে পারি, আমার কাছে ডেটা হ্যান্ডবুক আছে, এর জন্য আমি ডেটা হ্যান্ডবুক থেকে বলে দিচ্ছি ভ্যালুটা কত আসবে। সাপোজ মনে করো এটা আছে 10, আর এখানে মনে করো 5, ঠিক আছে। আর অ্যাপ্লাইড লোডটা মনে করো কত, অ্যাপ্লাইড লোডটা
5 নিউটন। ঠিক আছে, এইটাই আমার কাছে দেওয়া আছে। তো আমরা করবোটা কি, এইখানের মধ্যে ভ্যালুসগুলো কী করে বের করব। আমরা যেটা জানি, যেটা হচ্ছে গিয়ে ডি বাই ডাব্লিউ। ডি কোনটা, এখানে ডি হচ্ছে গিয়ে এইটা ডি, আর এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এই দুটোর একটা রেশিও বের করবো। কী রেশিও, ডি বাই ডাব্লিউ রেশিও কত হবে, 5/10। 5/5 ডিভাইড বাই 10, এটা আছে সামথিং লাইক 5 ডিভাইড বাই 10 আছে হাফ, 0.5। তো 0.5-এর জন্য কেটির ভ্যালু আসে, মানে 0.5টা 0.5টা আসে সাধারণত এরকম জায়গায়। ঠিক আছে, গ্রাফের এই পয়েন্টে 0.5টা সাধারণত আসে। ঠিক আছে, 0.5টা এখানে আসে। তাহলে এখান থেকে যদি আমি ডিরেক্ট এরকমভাবে এই জায়গাতে হিট করে দেখি যে কত আসে, তাহলে আমি দেখতে পাই যে এই জায়গায় ভ্যালুটা থাকে অ্যাপ্রক্সিমেটলি 2.1 or সামথিং, 2.1। তাহলে তুমি কেটি ইকুয়ালস টু কত পেয়ে গেলে, তুমি পেলে কেটি ইজ ইকুয়ালস টু 2.1। নাও তাহলে এটা হয়ে গেল একটা। সিন্স তুমি জানো যে আমরা জানো যে কেটি ইজ ইকুয়ালস টু নাথিং বাট, আমরা একটু আগে বললাম যে ম্যাক্সিমাম লোড বাই ওয়ার্কিং লোড। ম্যাক্সিমাম লোড কত, 10, এটা কত 2.1, সরি, সিগমা ওয়ার্কিং। 2.1 is equals to 10 sigma w। तो sigma w is equals to 10 लिखी 10 by 2.1। तो sigma w কত, sigma w equals to near about 5 point something হবে, 5 point something, একটু উঠিয়ে দিই, 5.12 অথবা সামথিং লাইক দিস, এরকম কিছু একটা আসবে। আমি ভ্যালুটা আমি এক্স্যাক্ট ভ্যালুটা জানি। তো এইভাবেই আমরা তাহলে প্রত্যেকটা ওয়ার্কিং লোড বের করতে পারি যে কতটুকু ওয়ার্কিং হতে পারে। ঠিক আছে, এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আমরা কমপ্লিটলি যখনই স্ট্রেস কনসেন্ট্রেশন দিয়ে বের করবো তখন আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এরকম করে আমরা অনেক জিওমেট্রি, মানে জেনারেল জিওমেট্রি নিয়ে আমরা অনেক কাজ করি। তো জেনারেল জিওমেট্রি নিয়ে যখনই আমরা অনেক কাজ করছি, তো আমাদের কাছে আরও অনেক ভ্যালুজ, অনেক কিছু নিয়ে আমাদের দেখতে হয়। তো আমরা তারপর দেখবো শ্যাফট, সবকটা প্রতিদিন দেখবো, একদিনে ওয়ান ডেতে দেখবো না, কারণ অনেক কিছু থাকে। এই পুরো তোমাদেরকে ডেটা শিটটা আমার পাঠাতে হবে। আচ্ছা, আমি তারপর কি হয়, তারপর যে জিনিসটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হয়েছে গিয়ে এই সব জিনিসের মধ্যে সার্কেল নিয়ে একটা কথা আছে যে সার্কেল হলে তাহলে কি করব, সার্কেল না ফর্ম হলে কী হবে, এলিপস হলে কী হবে, জিনিসটা আমরা দেখব না। এইখান থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে প্রথম নাম্বার 1, সেটা হচ্ছে গিয়ে এন্ডুরেন্স স্ট্রেস, সবচেয়ে বড় জিনিস সেটা শিখবো, এন্ডুরেন্স স্ট্রেস, ফ্লাকচুয়েটিং এন্ডুরেন্স স্ট্রেস। তারপর শিখবো যে আমরা কয় রকমের কার্ভ হয়, যে ডিজাইন কার্ভ কয় রকমের, 3 রকমের হয়। আমরা যেরকম তোমার সোডারবার কার্ভ, গারবার কার্ভ, গুডম্যান কার্ভ। তো এই কার্ভগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, নেক্সট যেই পার্টটা দেখবো যে তাহলে আমরা এত কিছু বলছি, তাহলে ফ্লাকচুয়েটিং লোড কয় রকমের হয়, সবচেয়ে বড় প্রশ্ন। টাইপস অফ fluctuating load, টাইপস অফ ফ্লাকচুয়েটিং লোড হলে তা কয় রকমের টাইপের হয়, অ্যাকচুয়ালি 3 টাইপের হয়, 3 টাইপস। একটা কি, এটা ফ্লাকচুয়েটিং লোড ওয়ার্ডটা দেওয়াটা ভুল, ফ্লাকচুয়েটিং না, এটা দেওয়া হচ্ছে ডাইনামিক। একটা হচ্ছে ফ্লাকচুয়েটিং লোড, LOAD লোড। নাম্বার 2 হয়েছে গিয়ে রিপিটেড লোড। নাম্বার 3
রিভার্সড লোড। না, এই থ্রি টাইপস অফ লোডিং হয় ডাইনামিক লোডিংয়ে। ডাইনামিক লোডিং মানেই ফ্লাকচুয়েটিং লোড, বাট আমরা এটাকে একটু যদি স্পেসিফিকভাবে বলি, ফ্লাকচুয়েটিং লোড আসে ডাইনামিক লোডিংয়ের ভেতরে। তো রিপিটেড ফ্লাকচুয়েটিং লোড, রিপিটেড লোড, এই রিভার্স লোড, এই তিনটে লোড কাজ কীভাবে করে? ফ্লাকচুয়েটিং লোড বলতে তার কোনো প্রত্যেকটা লোড উইথ রেসপেক্ট টু টাইম, মানে ইচ অ্যান্ড এভরি লোড, যদি তুমি প্রত্যেকটা লোডকে কনসিডারেশন করো, প্রত্যেকটা লোড টাইম ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট মানে কি? টাইম যদি বাড়ে তাহলে টাইমের সঙ্গে সে কাজ করবে, টাইম রেসপেক্টে সে কাজ করে। ঠিক আছে, তো প্রথম আমরা আজকে লাস্ট টপিকগুলো যেটা মানে যে টাইপস অফ লোড, তারপর নেক্সট দিন আরেকটা শিখবো ফ্লাকচুয়েটিং লোডে কী কী পাই, ফ্লাকচুয়েটিং লোডে আমাদের কী কী থাকে। নাম্বার 1, ফ্লাকচুয়েটিং লোড। ফ্লাকচুয়েটিং লোডে কী কী হয়? ফ্লাকচুয়েটিং লোড মানে কি? আমরা সিমিলারলি গ্রাফ একটা ড্রয়িং করে নেব, যে কোনো গ্রাফ। এটা থাকবে সিগমা, ঠিক আছে? এইটা হয়েছে গিয়ে টাইম। এটা কোনো ইয়ে থাকে না, লোডটা কোনো রকম মানে কনস্ট্যান্ট থাকে না, এটা যা হতে পারে, এটা এরকম যেরকমভাবে হতে পারে, মানে ওই টাইম এটা কোনো ঠিক থাকে না। এখন এটা ইভেন নেগেটিভও হতে পারে, সো এটা কোনো রকম এটা কোনো রকম কনসিস্টেন্সি ইয়ে করে না, মানে রাখে না যে এটা এইভাবে হবে, এটা কোনো একটা সিমিলার প্যাটার্ন নেই, এটা মোটেই সিমিলার প্যাটার্ন নেই, এটাকে বলে আমরা ফ্লাকচুয়েটিং লোড। তারপর হচ্ছে কি রিপিটেড লোড। রিপিটেড লোডে কি হয়? রিপিটেড লোডে সেম একই রকম দেখতে, বাট এখানের মধ্যে একটা সিমেট্রি আছে। মনে করো এটা সিগমা, এটা মনে করো টাইম। রিপিটেড লোডে আমরা দেখতে পাই লোডের একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? এরকম হতে পারে, বাট সরি এখানে একটু দাদা, আমার ভুলে যায় জাস্ট কোথায় ছিলাম, একটা মিনিট একটু না, যেটা বলছিলাম রিপিটেড লোডে কি হয়? রিপিটেড লোডে আমাদের হয়টা কি? রিপিটেড লোডে আমাদের এর অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম ঘটে। দাঁড়াও যে এর কালারটা চেঞ্জ করি না। রিপিটেড লোডে আমরা করিটা কি, আমাদের এরকম করে টাইম করে একটা টি থাকে, ঠিক আছে? তারপর দেখা যায় রিপিটেড লোডটা এরকম রিপিট করে, মানে এরকম করে একটা সার্টেন একটা প্যাটার্ন থাকে। অথবা এটাকে এরকম বলতে পারো যে ওরা যে লোডটা দিচ্ছে এরকমভাবে লোডিং হতে থাকে, ঠিক আছে? না, যেটা নেক্সট হচ্ছে গিয়ে এটা হতে পারে অথবা আরেকটা জিনিস হতে পারে। এটা হতে পারে পজিটিভ রিপিটেড লোড, এটাকে আমরা বলি পজিটিভ রিপিটেড লোড। আরেকটা হতে পারে, সেটা হতে পারে নেগেটিভ রিপিটেড লোড। মনে করো এটা টাইম, এটা সিগমা মাইনাস সিগমা, দেখা যাবে যে নেক্সট হতে পারে, তাহলে এইখানে কি হতে পারে? নেগেটিভ, ঠিক আছে? তো নেগেটিভ আর পজিটিভ দুটোই হতে পারে রিপিটেড লোডে। নাও যেটা সব থেকে মোস্ট ডেঞ্জারাস, সেটা হচ্ছে কি রিভার্সডে কি হয়? রিভার্সডে আমরা সব ইঞ্জিনিয়ার্সরা এই লোডটাকে খুব ভয় পাই। এটা সিগমা মাইনাস সিগমা,
এটা হচ্ছে গিয়ে টাইম টি, আমরা এরকম লোডিং পাই। ঠিক আছে না, এখন ব্যাপারটা তাহলে আমরা সামারি করি। সামারিটার মধ্যে কি, সামারিটার মধ্যে ফ্লাকচুয়েটিং লোড কীরকম হয়? ফ্লাকচুয়েটিং লোড মানে আমরা সিম্পলভাবে বুঝে নেব যে ফ্লাকচুয়েটিং লোডের মধ্যে আমরা যে লোডটা অ্যাপ্লাই করছি সেটা কমপ্লিটলি ইরেগুলার। এটা পজিটিভও হতে, নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, এটা কনস্ট্যান্ট এভাবেও চলতে পারে, এটা কোনো কনসিস্টেন্সি কিংবা কোনো রকম প্যাটার্ন নেই। ঠিক আছে, বাট যখনই আমরা যখনই আমরা রিপিটেড লোডে আসবো তখন আমরা দেখতে পাবো আইদার এটা পজিটিভ হচ্ছে, এন্টায়ারলি পজিটিভ হচ্ছে উইথ টাইম, প্রত্যেকটা টাইমের সঙ্গে ডিপেন্ডেন্ট, অথবা নেগেটিভ হচ্ছে অ্যাগেইন উইথ টাইম। ঠিক আছে, সিমিলারলি যদি আমি রিভার্স লোডে যাই তাহলে আমি দেখতে পাবো যে রিভার্সের মধ্যে একবার পজিটিভ হয়, একবার নেগেটিভ হয়, একবার পজিটিভ হয়, একবার নেগেটিভ হয়। আচ্ছা, পজিটিভ নেগেটিভ হওয়া মানেটা কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ পজিটিভ লোড অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ লোড বলতে পারবে? পজিটিভ হওয়া মানেটা কি? লোড পজিটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে, পজিটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে, মানেটা কি কেউ বলতে পারবে? প্লাস মাইনাস কি হচ্ছে, মিনিংটা কি মিনিং দাঁড়ায়? নেচারটা চেঞ্জ হচ্ছে, ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানেটা কি হয় তাহলে? মানেটা কি? হ্যাঁ, যেটা বলছো এটা মানে বুঝতে পারলাম না। প্র্যাকটিক্যাল মিনিংটা কি তাহলে? এটা টানছি আর ছেড়ে দিই, মানে কমপ্লিট করছি। কারেক্ট। তাহলে এইখানের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে টেনসাইল কম্প্রেসিভ, টেনসাইল কম্প্রেসিভ, টেনসাইল কম্প্রেসিভ, টেনসাইল কম্প্রেসিভ। যাই হোক, প্রত্যেকটা বার ও এইভাবে ও করছে, মানে একটা বডিকে তুমি তাহলে কি করছো? বডিটাকে একবার টেনসাইল করছো, আবার কি করছো? আবার কম্প্রেসিভ করছো। এটা হাইয়েস্ট রিস্ক। রিভার্স বলতে হাইয়েস্ট রিস্কে থাকে। এই রিস্ক এরকম লোডিংকে আমরা রিস্ক লোডিং বলি। ঠিক আছে, অনেক বইতে অনেক জায়গাতে প্র্যাকটিক্যালি আমরা এটাকে রিস্ক লোডিং বলি। আমরা এই লোডিংটা পছন্দ করি না, রিভার্স লোডিং পছন্দ করি না। আর যদি রিভার্স লোডিং করতে হয় তাহলে আমাদের কিছু মেজার রাখতে হয়, কতক্ষণ চলবে কতক্ষণ চলবে না সেই জিনিসগুলো রাখতে হবে। ফর এক্সাম্পল, এখান থেকে আমরা একটা পাবো এন, আমরা নেক্সট দিন কালকে ক্লাসে দেখবো এন বলতে নাম্বার অফ সাইকেলস। এই জিনিস থেকে আমরা শিখব। এই রিস্ক লোডিংটা আমাদের কিন্তু বিয়ার করতে হয়। ঠিক আছে, রিভার্স লোডিংয়ে সবসময় রিস্ক থাকে, সবসময়। কেন কি? একবার টেনসাইল হচ্ছে, একবার কম্প্রেসিভ, একবার টেনসাইল, একবার কম্প্রেসিভ, টেনসাইল কম্প্রেসিভ। তো তাতে কি হয়? তাতে ওর ডিস্ট্রাকশন কিংবা ওর হওয়ার, ওর ফেটিক হওয়ার চান্সেস বেশি থাকে। আচ্ছা, রিপিটেডে কেন হয় না? রিপিটেডে সবার লাস্টে হয়। রিপিটেডটা এত না, এটা হচ্ছে লো রিস্ক, সরি এটা একটু দাও, এখানে লিখে রাখি এক্সট্রিম। তারপর যদি রিভার্সের পর যদি অন্য কাউকে নিয়ে ভয় হয়, এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং। এটা হচ্ছে গিয়ে তোমার হাই রিস্ক বাট রিভার্স থেকে ভালো। ঠিক আছে, তারপর আসে লো রিস্ক। লো রিস্ক রিভার্স রিপিটেড থাকে। কেন? কারণ কি? ও যদি পজিটিভ হয় মানে কি কমপ্লিট টেনসাইল থাকবে, আর যদি নেগেটিভ হয় অনলি সে নেগেটিভ থাকবে। এই বিহেভিয়ারটা মেনটেন করে। সেজন্যই আমরা কি করতে পারি? আমরা বলতে পারি রিপিটেড লোড ইজ এ সেফার লোডিং সিস্টেম রাদার দেন এনি আদার অফ দ্য থিংস। আচ্ছা, কেউ বলতে পারবে? এখানে আমি একটা স্ট্যাটিক লোডের ডেফিনেশন দিয়ে বেরিয়ে গেছি, সেটা দিয়ে দিয়েছি, সেটা বলতে পারবে কেউ? আমি স্ট্যাটিক লোডকে ফ্লাকচুয়েটিং লোড দিয়ে বোঝাতে পারবে কেউ? কোথায় দেখতে পাই? কোন প্যাটার্ন অফ লোডিংয়ে আমরা স্ট্যাটিক লোড দেখতে পাই ডাইনামিক লোডিংয়ে? যে কেউ বলতে পারবে? কোন? বুঝলাম না কোশ্চেনটা। হ্যাঁ, কোশ্চেনটা বুঝলাম না, একবার বলুন। বলছি কোন প্যাটার্ন অফ লোডিং, যেমন এখানে আমি দেখালাম যে ফ্লাকচুয়েটিং লোড, রিপিটেড লোড, রিভার্স লোড, কোন প্যাটার্ন অফ লোডিং দিয়ে আমি একটা স্ট্যাটিক লোডকে বোঝাতে পারি? কেউ বলতে পারবে? স্ট্যাটিক লোডকে বোঝাতে পারি? বলতে পারবে কেউ?
স্ট্যাটিক লোডকে আমরা একদম বাংলা ভাষায় যদি বলি, স্ট্যাটিক লোডকে আমরা রিপিটেড লোড দিয়ে, রিভার্স দিয়ে না, রিপিটেড লোড দিয়ে। এখন জিজ্ঞেস করতে কেন স্যার রিপিটেড লোড রিভার্স দিয়ে কেন বোঝাতে পারি না? রিভার্সটা আমাদের বোঝানো যায় না, কারণ কি ওর ফ্লাকচুয়েশনটা পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, ওর কোনো লোডের কোনো অ্যাম্পলিটিউড পাই না। মানে ওকে যদি আমি এই লোডটা যদি আমি পুরো ক্যালকুলেশন করি, তাহলে এইখানে যদি আমি তার ইয়েটা নিই, অ্যাম্পলিটিউডটা নিই, অ্যাম্পলিটিউডটা রেফারেন্স যদি অ্যাভারেজ অ্যাম্পলিটিউড নিই তাহলে 0 পাবো, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, 0 পাবো। সেটা পসিবল না, সেরকম লোডিং পসিবল না। বাট আমরা শুধু পেতে পারি রিপিটেড লোডিংয়ে। কেন? ও পজিটিভ হলে শুধু পজিটিভ থাকছে, আর নেগেটিভ হলে শুধু নেগেটিভ থাকছে। কথাটা বোঝা গেছে? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ, তাই সেজন্যই আমরা রিপিটেড লোডিং দিয়ে আমরা বোঝাতে পারি যে কোনটা পজিটিভ লোডিং হবে আর কোনটা নেগেটিভ লোডিং হবে। মানে এই ইন শর্ট আমরা যদি বলি যে একটা বডিতে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স পি অ্যাপ্লাই হচ্ছে, এটা কম্প্রেসিভ লোড হচ্ছে, তাহলে আমরা এটা দিয়ে এইটা বোঝাতে পারি সিম্পলভাবে, এখানে কোনো অসুবিধা নেই। এখানে এটা হতে পারে, এটা মাইনাস পি অথবা মাইনাস পি না দিলেও চলে, আমি ডিরেকশান দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে বোঝানো যায়। সিমিলারলি আমরা যদি ওপরটা বোঝাতে চাই, আমরা এরকমভাবে বোঝাতে পারবো। ফাইন, this is what repeated fluctuate dynamic load or fluctuating load works. This is how these things work. Clear সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো শিখলাম। কালকের ক্লাসে আমরা শিখবো যে এই ডাইনামিক লোড, ফ্লাকচুয়েটিং লোড এর মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এইগুলোকে আমরা ফ্যাক্টর অফ সেফটিতে সিন্স বোঝাতে পারি না, আমাদের কাছে কোনো মানে এইখানে, কারণ কি এখানে জিওমেট্রিটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর, বুঝে নাও, জিওমেট্রিটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর। সিন্স আমরা সেই জন্য আমরা কী করতে পারি, আমাদের এখানে একটা কনসিডারেশনে আসতে হয়, সেটার নাম হয়েছে কি, সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার ম্যাক্সিমাম লোডিং কত করতে পারি। তো সায়েন্টিস্টরা বলে তাহলে ঠিক আছে, ম্যাক্সিমাম লোডিংটা করার একটা রেসপেক্টিভ একটা ওয়ে আউট থাকা উচিত, সেটার নাম হচ্ছে এন্ডুরেন্স লোড, যেটা আমি তোমাদের গেটের ক্লাসে একটু বলেছিলাম। তো সেই এন্ডুরেন্স লোড নিয়ে, এন্ডুরেন্স কাকে বলে, এন্ডুরেন্সের থেকে আমরা শিখবো নচ সেন্সিটিভিটি কাকে বলে, কয় রকমের এন্ডুরেন্স লোড হয়। এখন এটা কনফিউজ করার কিছু নেই যে এটা স্যার এটা আমি বুঝতে পারছি না, কারণ কি এটা খুব হার্ড, মোটে এটা হার্ড হবে না। আমি বলছি এন্ডুরেন্স লোডটা খুবই ইজি, জাস্ট একটু বুঝলেই হলো। ঠিক আছে, চলো আমি তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকের জন্য ক্লাস এইখানে, ঠিক আছে।